জাদ আমেরিকাতে পৌঁছেও শান্তিতে একদণ্ড বসতে পারছে না। তার বারংবার এটাই মনে হচ্ছে যে কোনো খারাপ কিছু হতে চলেছে, কিন্তু জাদ বুঝতে পারছে না এই অনুভূতির কারণ। সে বর্তমানে একটি হোটেল রুমে অবস্থান করছে। ভীষণ অস্থির লাগায় মান্তাসার নাম্বার ডায়াল করে কল দেয় সে। কিছু সময় রিং হবার পরও কেউ ফোন রিসিভ করে না। যাদের মনের আশঙ্কাটা বৃদ্ধি পায়, তাহলে কি সত্যি মান্তাসার কিছু বিপদ হলো? জাদ এ সম্পর্কে ভাবতে ব্যস্ত ছিল। এমন সময় তার ফোনে কেউ একটা কল দিল। জাদ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখতে পেল তার বড় ভাই জাইন ফোন দিয়েছে। জাদ ফোনটা রিসিভ করে, অতঃপর নিজের জীবনের সব থেকে ভয়াবহ কিছু খবর শুনতে পায়। নিজের মা এবং ভাবির মৃত্যুর খবর পেয়ে মিটিং পেন্ডিং রেখেই আমেরিকা থেকে দুবাইতে ফিরে আসে জাদ। বাড়িতে পৌঁছায় চূড়ান্ত ভগ্ন হৃদয় নিয়ে। চারিদিকে লোকে লোকারণ্য। সবাই সালমা বেগম এবং উমাইরার জন্য সমবেদনা জানাচ্ছে। জাদ এক পলক চারিদিকে তাকালো। জাইন শক্ত করে তার শিশুপুত্রকে কোলে জড়িয়ে থম মেরে বসে আছে। তার পাশেই দাঁড়িয়ে হাফসা বেগম। তাকে একটু দুঃখী দুঃখী লাগছে, যদিও বা সে কতটুকু দুঃখী এই ব্যাপারে জাদ সন্দিহান। মোহাম্মদ জাফর সবার সাথে জানাজা নামাজ পড়ছিল। জাদ গিয়ে দাঁড়ালো তার পাশে। জানাজা সম্পূর্ণ হবার পর সালমা বেগম এবং উমাইরাকে দাফন করতে নিয়ে যাওয়া হলো। জাদ নিজের মা এবং ভাবির এই করুণ পরিণতিতে ভীষণ মর্মাহত। তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেতর থেকে ভেঙে পড়ল, বাইরে নিজেকে শক্ত রাখল। কারণ বর্তমানে জাইনের অবস্থা তার থেকেও খারাপ। তাই জাদের এই মুহূর্তে নিজের বড় ভাইকে সামলাতে হবে। দাফনের কাজ শেষে জাদ এসে নিজের ভাইয়ের পানে তাকায়। জাইন নিজের ছেলেকে বুকের সাথে জড়িয়ে শুয়ে আছে। জাদ জাইনের উদ্দেশ্যে বলে, যা হবার তা হয়ে গেছে, তুমি এখন নিজেকে সামলাও ভাইয়া। অতঃপর সে উঠে দাঁড়ায়। বাড়িতে ফিরেছে থেকে মান্তাসার দেখা পায়নি। জাইনের এখন যা অবস্থা, তাই তাকে কিছু জিজ্ঞেস করল না। কিছুটা দূরে এগিয়ে গিয়ে হাফসা বেগমকে বলল, মান্তাসা কোথায়? এসেছি থেকে তো ওকে কোথাও দেখছি না। হাফসা চাপা আক্রোধ নিয়ে বলে, দেখবে কিভাবে? তোমার বউ মান্তাসাই তো আমার শাশুড়ি মা আর উমাইরাকে খুন করে দামি গহনাগাটি আর টাকা নিয়ে পালিয়েছে নিজের নাগরের সাথে। হাফসার এই কথা শুনে জাদ ভীষণ রেগে যায়। চরম ক্রোধ নিয়ে বলে ওঠে, চুপ করুন। আমার মান্তাসা সম্পর্কে আর একটা বাজে কথা বললে আমি ভুলে যাব আপনি সম্পর্কে আমার ভাবি হন। আমাকে চোখ রাঙাবে না, চোরের মায়ের বড় গলা। চোখ নামিয়ে কথা বলো। জাদ বুঝলো হাফসার সাথে কথা বলে কোনো লাভ নেই। তাই সে ভাবলো বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করবে। তবে সে খোঁজ নিয়ে শুনল পুলিশ ইতিমধ্যে সকল সিসিটিভি ফুটেজ চেক করেছে। সেই মুহূর্তের কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। জাদ বিষণ্ণ মন নিয়ে নিজের কক্ষে গেল। বিছানায় বসতেই বালিশের নিচে একটা সাদা কাগজ পেল। আগ্রহ নিয়ে কাগজটা হাতে তুলে নিয়ে দেখল সেখানে মান্তাসা লিখে রেখে গেছে, আশা করি এই চিঠিটা তোমার কাছে পৌঁছাবে জাদ। আমাদের সুখী জীবনে আবার অমাবস্যার অন্ধকার নেমে এসেছে। ওই শয়তান লোকটা আবার আমাকে নিয়ে যেতে চলেছে। জানি না এই চিঠিটা আপনি অবধি পৌঁছানো অবধি আমি কীরকম পরিস্থিতিতে থাকব। তবে আমি আশা রাখব আপনি যখন এই চিঠিটা পড়বেন তখনও খুব বেশি দেরি হবে না। আমি ওই জঘন্য লোকটার কাছে বন্দি থাকতে চাই না। আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। চিঠিটা পড়ে জাদ হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মান্তাসা একটি অন্ধকার কক্ষে চুপ করে বসেছিল। আবু সুফিয়ান তাকে এই কক্ষে বন্দি করে রেখেছে। মান্তাসা অপেক্ষার প্রহর গুনছে, হয়তো কেউ আসবে তাকে বাঁচাতে, এই অবস্থা থেকে বাঁচাতে। এই আশায় দিন গুনছে বেচারি মেয়েটা। এর মধ্যে আবু সুফিয়ান হাসতে হাসতে তার কক্ষে প্রবেশ করে বলে, কেমন লাগছে আমার বন্দিনী? তুই এখন যত আনন্দ করার করে নে, কিন্তু একটা কথা মনে রাখিস, তোর অন্যায়ের বিনাশ হবেই।
সুফিয়ান কিছু বলতে যাবে তার আগেই রাশেদ এগিয়ে এসে বলল, বস, একটা খারাপ খবর আছে। কি খবর? ব্লু রিডার্স নামের একটা গ্যাং আমাদের উপর হামলা করেছে বস। এটা আবার কোন গ্যাং? দুবাইয়ে অনেক আগে থেকেই এই গ্যাংটা পাওয়ারফুল, কিন্তু ওরা আমাদের উপর হামলা কেন করলো? আমাদের সাথে ওদের কি শত্রুতা? ওরা বলছে আপনি নাকি ওদের খুব দামি কিছু চুরি করেছেন। আমি আবার ওদের কি চুরি করলাম? বিস্ময়ের সাথে জানতে চায় আবু সুফিয়ান। এমন সময় শুনতে পায় বাইরে গোলাগুলির শব্দ। শুনে দুজনেই অবাক হয়। রাশেদ বলে, আপনি এখানেই থাকুন বস, আমি বাইরে গিয়ে দেখি পরিস্থিতি কেমন। বলেই রাশেদ বাইরে আসে। এসে যা দেখে তা অবাক করার মতো ব্যাপার। ব্লু রিডার্স গ্যাং তাদের গ্যাংয়ের অসংখ্য সদস্যকে পর্যুদস্ত করে ফেলেছে। রাশেদ এগিয়ে গিয়ে ধরে, এমন সময় তার মাথায় কেউ বন্দুক তাক করে। রাশেদ সামনে তাকিয়ে যাকে দেখে তাকে দেখে অবাক না হয়ে পারে না। ভয়ে ডোক গিলে বলে, আপনি? হ্যাঁ, আমি ব্লু রিডার্স গ্যাংয়ের প্রধান। তোরা কি ভেবেছিলি আমার স্ত্রীকে তুলে আনবি আর আমি চুপ করে থাকব? এবার তোদের সবাইকে আমি উপযুক্ত শাস্তি দিব। বলেই রাশেদকে হোস্টেস করে সামনে এগিয়ে যায়। আবু সুফিয়ানও ততক্ষণে বাইরে বেরিয়ে আসে। জাতকে দেখে অবাক হয়ে বলে, ওহ, তাহলে তুই এই গ্যাংয়ের প্রধান। তাই তো বলি, কার এত বড় বুকের পাটা হবে যে আমার বিরুদ্ধে লড়াই করতে আসে? জানোয়ার, তুই আমার মা ভাবিকে মেরেছিস, আমার স্ত্রীকে অপহরণ করেছিস। এর ভয়াবহ শাস্তি তোকে পেতেই হবে। বলেই গুলি করে রাশেদের খুলি উড়িয়ে দেয়। আবু সুফিয়ানের সামনে লাশ হয়ে পড়ে যায় তার প্রিয় অ্যাসিস্ট্যান্ট, যে তার হয়ে জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে। ব্যাপারটা তাকে বিচলিত করে তোলে না বিন্দুমাত্র। বরং আবু সুফিয়ান বলে, দে দেখি তুই আমায় কি শাস্তি দিস। যদি আসল পুরুষ হস তো অস্ত্র ফেলে হাতে হাতে লড়াই কর। আবু সুফিয়ান ও যাদের মধ্যে ফাইট শুরু হয়। শুরুর দিকে আবু সুফিয়ান অনেক মার খেলো। সুযোগ বুঝে সে যাদের ওপর উঠে তাকে মারতে থাকে। নিয়ম ভঙ্গ করে যাদের ফেলে দেওয়া বন্দুক তার মাথায় তাক করে। জাত বলে, এবার তো তুই কাপুরুষের পরিচয় দিলি। আমি তোর মতো বোকা নই। বলে গুলি চালাতে যাবে, এমন সময় পিছন থেকে কেউ তার মাথায় রড দিয়ে আঘাত করে। সুফিয়ান পিছনে তাকিয়ে মান্তাসাকে দেখতে পায়, যে চূড়ান্ত ক্রোধ নিয়ে তার দিকে তাকিয়ে। সুফিয়ানের মনোযোগ ভঙ্গ হতে যা তার থেকে বন্দুক কেড়ে নিয়ে বলে, কাপুরুষ কখনো জিততে পারে না। বলেই সুফিয়ানকে বলে, আমি জানি তুই একা কিছু করিসনি, তোর সঙ্গ দিয়েছে কেউ। তার নাম বল। সুফিয়ান কিছু একটা বলল। তারপর একটা বিকট আওয়াজ শোনা গেল। গুলি সুফিয়ানের মাথার খুলি ভেদ করে গেছে। জাদ উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলে, এবার জাহান্নামে গিয়ে নিজের সকল পাপের হিসাব দে। এদিকে মান্তাসা ভয়ে দৌড়ে এসে জাদকে জড়িয়ে ধরে। জাদ মান্তাসার মাথায় হাত বুলিয়ে বলে, ভয় পেও না একদম, আমি আছি তোমার পাশে। যারা যারা তোমার এবং আমার পরিবারের ক্ষতি করেছে তাদের প্রতি পাই টু পাই হিসাব নিয়ে ছাড়ব। আম্মু এবং হুমায়রা ভাবির খুনির প্রতিশোধ না নেওয়া অবধি আমি শান্তি পাব না। মান্তাসাকে সাথে নিয়ে পুনরায় নিজেদের বাড়িতে ফিরে আসে জাদ। মান্তাসাকে বাড়িতে ফিরতে দেখে হাফসার অন্তরাত্মা কেঁপে ওঠে। সে নিজের জন্য বিপদ বার্তা মনে করে মান্তাসাকে, তবুও দমে যায় না। ছুটে এসে মান্তাসার গলা চেপে ধরে বলে, তুমি কেন ফিরে এসেছো এখানে? তোমার জন্য এসব কিছু হয়েছে। তুমি উমাইরা এবং সালমা বেগমের মৃত্যুর জন্য দায়ী। জাদ মান্তাসাকে হাফসার থেকে সরিয়ে নিয়ে বলে, ব্যাস, অনেক হয়ে গেছে ভাবি, আপনি এসব বলা বন্ধ করুন। এতদিন অনেক সত্য মিথ্যার খেলা চলেছে, কিন্তু আজ সব সত্যি সামনে আসবে। এমন সময় নিজের মাতৃহারা ছেলেকে কোলে নিয়ে সেখানে উপস্থিত হয় জাইন। তার সাথে সাথে মোহাম্মদ জাফরও আসে সেখানে। হোসনেহারা বেগম এখনও নিজের মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি, তাই নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এদিকে মোহাম্মদ জাফরকে দেখে তার দিকে এগিয়ে যায় জাদ। মোহাম্মদ জাফরের একদম কাছে গিয়ে তার উদ্দেশ্যে বলে, নিশ্চয়ই এখন তুমি অনেক খুশি, তাই না আব্বু? মোহাম্মদ জাফর হক চকিয়ে যান। যাদের উদ্দেশ্যে বলেন, তুমি কি বলছোটা কি?
এখানে আমার খুশি হবার প্রসঙ্গ আসছে কোথা থেকে? আর তুমি কোন সাহসে এই মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছো? ওর জন্য আমি আমার স্ত্রী এবং বৌমাকে হারিয়েছি। ওর ছায়াও আমি এই বাড়িতে পড়তে দেব না। তুমি দয়া করে তোমার এইসব নাটক বন্ধ করো আব্বু। আজ আমি সবার সামনে তোমার মুখোশ খুলে দেব। বলেই জাদ একটা ভিডিও চালু করে, যেটা ছিল আবু সুফিয়ানের মৃত্যুর আগে দেওয়া স্বীকারোক্তি, যেখানে সে স্বীকার করেছে যে সেই উমাইরা এবং সালমা বেগমের খুনি। মান্তাসার কোনো দোষ নেই এখানে। সে তো মান্তাসাকেও জোরপূর্বক তুলে নিয়ে গেছিল। এসব বলে একটু থেমে সে মোহাম্মদ জাফরের অতীতের সত্যকেও সামনে তুলে আনেন। এমনকি তিনি এটাও বলেন যে মোহাম্মদ জাফর কিভাবে এর পূর্বে আবু সুফিয়ানের বাবার দ্বারা সালমা বেগমকে পঙ্গু করে দিয়েছিলেন। এমনকি এবারও তিনি আবু সুফিয়ানকে অনেক অর্থের লোভ দেখিয়ে সালমা বেগমকে খুন করতে বলেছিলেন। এসব দেখে জাইন, হাফসা সবাই হতবাক হয়ে যায়। হাফসা বিড়বিড় করে বলে, এটা কি হলো? এটা তো আমার আর আবু সুফিয়ানের মধ্যকার ডিল ছিল। এখানে মোহাম্মদ জাফর কিভাবে ঢুকলো? এর মধ্যেই পুলিশও বাড়িতে ঢুকে পড়ে মোহাম্মদ জাফরের হাতে হাতকড়া পরায়। জাদ অসহায় কণ্ঠে নিজের বাবার উদ্দেশ্যে বলল, কেন করলেন এসব কিছু? মোহাম্মদ জাফরকে একটু অনুতপ্ত মনে হলো না, বরং তিনি বেশ ক্ষোভ নিয়ে বললেন, আমি যা করেছি সেটা একদম ঠিক করেছি। তোমার মায়ের বাড়াবাড়ি এসবের জন্য দায়ী। অতীতে নিজের বাবার মৃত্যুর পর সে তার বাবার সব সম্পত্তি, সব ব্যবসা নিজে পরিচালনা করতে চেয়েছিল। সেই সময় তো তাকে পঙ্গু করে দমিয়ে রেখেছিলাম। ও আর এসব নিয়ে কথা তুলছিল না, তাই আমিও ওকে আর মারার চেষ্টা করিনি। কিন্তু তোমার সাথে ওই মান্তাসা মেয়েটার বিয়ের পর ও আবার আমার বিপক্ষে কথা বলতে শুরু করে, যার ফলে আমার ভয় লাগতে শুরু করে যে ও হয়তো আবার আমার থেকে এসব কিছু কেড়ে নিতে চাইবে। এজন্য আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করি। এটুকু বলে থেমে গিয়ে তিনি বলেন, আমি জানতাম আবু সুফিয়ানের উদ্দেশ্য মান্তাসাকে নিজের করে পাওয়া, তাই আমি ওকে বলি যেতে যেতে সালমাকেও শেষ করে যেও। এরপর তিনি জাইনের দিকে তাকিয়ে বলেন, কিন্তু ওকে আমি উমাইরাকে মারতে বলিনি। উমাইরার গর্বে তো আমার বংশধর বেড়ে উঠছিল। আমি কেন তাকে মারতে চাইব বলো? জাইন ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, তোমাকে নিজের বাবা বলে পরিচয় দিত আমার নিজের প্রতি ঘৃণা লাগছে। তুমি আমার মা, আমার স্ত্রীর হত্যাকারী। আমি জীবনে আর কখনো তোমার মুখদর্শন করতে চাই না। তোমার জন্য আমি আর জাদ মাতৃহারা হয়েছি, এমনকি এই নিষ্পাপ শিশুটাও। বলে অশ্রু ফেলল জাইন। জান এসে নিজের ভাইকে সামলালো। পুলিশ ধরে নিয়ে গেল মোহাম্মদ জাফরকে। হাফসা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এটা দেখে যে এসব কিছুর মধ্যে তার নামটা জড়ায়নি। তার মানে আবু সুফিয়ান তার এসব কিছুর সাথে যুক্ত থাকার কথা কাউকে জানায়নি। জাইন জাদকে জড়িয়ে ধরে বলল, এসব কি হয়ে গেল ভাই? আমাদের জীবনটা কিভাবে জানি এলোমেলো হয়ে গেল। জাদ জাইনকে বলে, তুই এত ভেঙে পড়িস না ভাইয়া। তুই এত ভেঙে পড়লে তোর ছেলেকে কে সামলাবে? জাইন নিজেকে সামলানোর সর্বোচ্চ প্রয়াস করে। নিজেদের ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে জাদ ও মান্তাসা। মান্তাসা জাদকে ইতিমধ্যে তাদের সন্তান আগমনের খুশির খবরটা শুনিয়ে দিয়েছে, যেই খবরটা এত বিষাদের মাঝেও জাদের মনে প্রশান্তির হাওয়া বইয়ে দিয়েছে। মান্তাসাকে জাদ নিজের বুকে আগলে নিয়ে বলে, সব কিছুর জন্য আমি অন্তত দুঃখিত। আমি যদি জানতাম আমার অবর্তমানে এত কিছু হয়ে যাবে তো আমি কিছুতেই তোমায় ছেড়ে যেতাম না। মান্তাসা বলে, সব কিছু আমার জন্য দুঃস্বপ্নের মতো ছিল। এক মুহূর্তের জন্য তো আমার মনে হয়েছিল আমি বোধহয় আপনাকে চিরকালের মতো হারিয়ে ফেলব। আমাদের সন্তানকেও বোধহয় পৃথিবীর আলো দেখাতে পারবো না। তবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আবার আপনাকে ফিরে পেয়েছি। জাদ মান্তাসার কপালে চুমু খেয়ে বলে, এবার আর আমি এক মুহূর্তের জন্য তোমাকে কাছছাড়া করব না। তোমার এবং আমাদের অনাগত সন্তানের রক্ষার দায়িত্ব এখন শুধুমাত্র আমার। আচ্ছা, বিপদের কালো মেঘ কি সত্যি আমাদের উপর থেকে সরে গেছে?
তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? মান্তাসা মনে করে হাফসা বেগম কিভাবে উমাইরাকে মেরে ফেলার চেষ্টা করেছিল অতীতে। আচ্ছা, এমন কি হতে পারে না যে হাফসা বেগমও কোনোভাবে এসবের সাথে জড়িত? কিন্তু আবু সুফিয়ান তো সেরকম কিছু বলে যায়নি। কোনো প্রমাণ ছাড়া তো সে হাফসা বেগমের দিকে আঙুলও তুলতে পারবে না। তাই জাতকে এই ব্যাপারে কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, চিন্তা পুরোপুরিভাবে মুক্ত হতে পারছে না। আমার মনে হচ্ছে আকাশ থেকে কালো মেঘের ছায়া এখনো পুরোপুরি কাটেনি, যা আমাদের জীবনে একটা অশুভ ছায়ার মতো রয়ে গেছে। হাফসা বেগম নিজের কক্ষে বসেছিল, দ্বিধাগ্রস্ত মনে অনেক কিছু ভাবছিল। এমন সময় তার এক বিশ্বস্ত ভৃত্য এসে বলে, আসতে পারি মহামান্য হাফসা বেগম? এসো। ভৃত্য কক্ষে প্রবেশ করে। হাফসা বেগম বলে, কি বলতে চাও? ভৃত্য হাফসা বেগমের হাতে একটা চিঠি তুলে দিয়ে বলে, এটা আপনার জন্য। হাফসা বেগম চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করে, আর তাতেই যেন নিজের মনে জমা সব প্রশ্নের উত্তর পেয়ে যায়। আবু সুফিয়ানের লেখা এই চিঠিতে সে মান্তাসহ যাদের প্রতি নিজের ঘৃণা অভিব্যক্ত করেছে, যাদের মুখোমুখি হবার আগে সে বুঝেছিল তার পতন আসন্ন। তাই তো তড়িঘড়ি করে এই চিঠিটা লিখে গুপ্তচর দ্বারা হাফসার কাছে পাঠানোর ব্যবস্থা করে। হাফসা বেগম চিঠিটা পড়ে বলে, ধন্যবাদ আবু সুফিয়ান, তুমি মৃত্যুর আগে আমার নাম লুকিয়ে আমাদের বিশ্বস্ততার পরিচয় দিয়েছ। এই চিঠিতে তুমি চেয়েছ আমি যেন মান্তাসার জাতকে ধ্বংস করতে পারি। এজন্য তুমি আমার নাম আড়ালে রেখেছ, কারণ তুমি চাওনি তোমার মৃত্যুর পর ওরা সুখে থাকুক। তুমি কোনো চিন্তা করো না, এই দায়িত্ব আমি খুব সুন্দরভাবে পালন করব। ওই জাত এবং মান্তাসাকে আমি সুখে থাকতে দেব না, তাদের সকল সুখের অসুখ হব আমি। বলেই একটা ভয়ঙ্কর চাহনি দেয়। মান্তাসা উদাস মনে পুরো বাড়িময় পায়চারি করছে। এই বাড়িতে আজকাল তার মন টেকে না। আপনজনদের হারানোর বেদনা মাথাচাড়া দিয়ে ওঠে। মনে পড়ে যায় উমাইরা এবং সালমা বেগমের কথা। মান্তাসা একটা দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করেই তার মুখোমুখি সাক্ষাৎ হয় হাফসা বেগমের সাথে। হাফসা বেগম মান্তাসার দিকে তাকিয়ে একটা নির্দয় হাসি দিয়ে বলে, শুনলাম তুমি মা হতে চলেছ, নিজের এবং নিজের সন্তানের যত্ন নিও। মান্তাসা হাফসা বেগমকে পর্যবেক্ষণ করে। মহিলাকে বেশ আনন্দিত লাগছে। এত ধ্বংসযজ্ঞের মাঝে এই মহিলা আনন্দ খুঁজে পাচ্ছে। ব্যাপারটা ভাবতেই মান্তাসার রাগ হলো। হাফসা বেগম মান্তাসাকে অতিক্রম করে সামনে এগিয়ে গেল। তারপর আর একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে কুটিল হেসে মনে মনে বলল, তুমি কি ভেবেছিলে সব কিছু এত তাড়াতাড়ি মিটে যাবে? কিচ্ছু মিটে যায়নি মান্তাসা। নতুন বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হও। মান্তাসা নিজের কক্ষে গিয়ে জাতকে চিন্তিত অবস্থায় দেখতে পায়। জাতকে জিজ্ঞেস করে, আপনাকে এমন লাগছে কেন? জাত একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না, হয়তো কোনো বিপদ আমাদের দিকে ঘনিয়ে আসছে। মান্তাসার বুক অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সবেই তো একটা মাত্র বিপদ থেকে তারা মুক্তি পেল, আবার কোনো নতুন বিপদের হাতছানি। মান্তাসা বলে উঠল, কি বিপদ? জাত বলে, আমাকে হয়তো গ্রেফতার করা হতে পারে। গ্রেফতার? হো, তুমি তো জানোই আমি এখানে একটা গ্যাং তৈরি করেছিলাম। যদিও আমার উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু দুবাইয়ের আইনে এটা একটা অপরাধ। এই জন্য আমি বিষয়টা গোপন রেখেছিলাম, কিন্তু জানি না কিভাবে তথ্যটা বাইরে গেল। আমাকে গোয়েন্দা কর্তৃক নজরদারিতে রাখা হচ্ছে। যে কোনো সময় তারা আমার বিরুদ্ধে প্রমাণ পেয়ে যাবে। আর মান্তাসা আর শুনতে পারল না। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। সে কাঁপা কাঁপা স্বরে বলে, যদি আপনি ধরা পড়ে যান তাহলে কি শাস্তি হতে পারে? কমপক্ষে 10 বছরের কারাদণ্ড থেকে এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত। মান্তাসা কাঁদতে শুরু করে দিল যাদের কথা শুনে। জাদ এগিয়ে এসে মান্তাসার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না মান্তাসা, তোমাকে এখন এত ভেঙে পড়লে চলবে না। তোমাকে স্ট্রং থাকতে হবে। আমার কিছু হয়ে গেলে তোমাকেই তো আমাদের অনাগত সন্তানকে একা হাতে সামলাতে হবে। মান্তাসা কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না। সে জাতকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনি আমাকে এ অবস্থায় একা ছেড়ে যাবেন না জাত।
আমি যে বড্ড একা হয়ে যাব। তুমি একা নও, তোমার পাশে আমার অংশ, আমার সন্তান থাকবে। তোমাকে ওর শক্তি হয়ে উঠতে হবে মান্তাসা, দুর্বলতা নয়, জাত। হাফসা বেগম অপেক্ষার প্রহর গুনছে, তার মুখে শোভা পাচ্ছে শয়তানি হাসি। হাফসা বেগম নিজের হাতের নখ কাটতে কাটতে বলছে, এতক্ষণে হয়তো পুলিশের কাছে যাদের গ্যাং তৈরি করার প্রমাণ পৌঁছে গেছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তোমাদের জীবনে আমি সুখকে স্থায়ী হতে দেব না মান্তাসা। দুঃখকে পুনরায় আলিঙ্গন করার জন্য প্রস্তুত হও। জাদ আজ হঠাৎ কি যেন মনে করে জাইনের কক্ষে এলো। জাইন নিজের ছোট শিশু ওসমানকে নিজের কোলের সাথে জড়িয়ে বসেছিল। জাদ তার সম্মুখীন হয়ে আবেগপূর্ণ স্বরে বলল, ভাইয়া। জাইন জাদের পানে তাকিয়ে বলল, হ্যাঁ বল। জাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর কাছে একটা অনুরোধ রাখবো। কথা দে, আমার অনুরোধ তুই ফেলবি না। এভাবে বলছিস কেন ভাই? আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তোর অনুরোধ রাখার। আমার অবর্তমানে মান্তাসার খেয়াল রাখিস। ও যে আমার অনাগত সন্তানের মা হতে চলেছে। তোর অবর্তমানে মানে? জাত বলে, আমার কেন জানি মনে হচ্ছে আমার দিকে কোনো বিপদ ধেয়ে আসছে। তুই শুধু আমার অনুরোধটা রাখিস। জাইন কোনো অনুভূতি ব্যক্ত করতে পারল না। জাত জাইনের হাত শক্ত করে ধরে বলল, নিজের ছোট ভাইয়ের এই অনুরোধটা রাখিস। জাইন কিছু বলতে যাবে তার আগেই তাদের বাড়ির গার্ডস এসে খবর দিল বাইরে পুলিশ এসেছে। জাত দীর্ঘশ্বাস ফেলে বলল, এরই অপেক্ষায় ছিলাম। মান্তাসা ড্রয়িং রুমে উপস্থিত হয়ে পুলিশ ফোর্সকে দেখে অবাক হয়ে যায়। তাদের কাছে বন্দী ছিল যাদের গ্যাংয়ের কিছু সদস্য। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। মান্তাসার চোখ বেয়ে জল পড়তে লাগলো। সে বুঝলো এখানে কি ঘটতে চলেছে। জাত ড্রয়িং রুমে উপস্থিত হতে একজন পুলিশ কর্মকর্তা তার হাতে হাতকড়া পরিয়ে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। জাত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। মান্তাসা এই দৃশ্য সহ্য করতে পারল না। সামনে এগোনোর চেষ্টা করতেই জাত ইশারা করে তাকে থামতে বলল, কিন্তু মান্তাসা থামল না। এগিয়ে গিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বলল, আমার স্বামী কোনো অপরাধ করেনি, ওনাকে ছেড়ে দিন। অপরাধ করেছে কি করেনি সেটা বিবেচনা করার জন্য আমরা আছি। যাই না এই দৃশ্য দেখে অবাক হয়, বলে ওঠে, আপনারা কোন অপরাধে আমার ভাইকে অ্যারেস্ট করছেন? গ্যাং তৈরির অপরাধে। গ্যাং? জাইন অবিশ্বাস্য চোখে যাদের দিকে তাকালো। যাদের নিস্তব্ধতায় প্রমাণ দিল সত্যতার। পুলিশ জাতকে নিয়ে এগিয়ে যেতে নিতেই মান্তাসা পথ আগলে দাঁড়ালো। আপনারা আমার স্বামীকে ছেড়ে দিন, ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ ওকে ছেড়ে দিন। কিছু মহিলা পুলিশ মান্তাসাকে টেনে দূরে সরিয়ে নিয়ে গেল। মান্তাসার চোখে জল টইটুম্বুর। জাইন এসে তাকে ভরসা দিয়ে বলল, আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব নিজের ভাইকে রক্ষা করার। কিন্তু মান্তাসা বুঝল জাইনের হয়তো বেশি কিছু করার নেই। তার সামনেই জাতকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। মান্তাসা যাদের বলা কথাগুলো মনে পড়ল। চোখের জল মুছে নিজেকে শক্ত খুলসে আবৃত করার চেষ্টা করলো। আজ থেকে যে তার এক নতুন লড়াই শুরু, যেই লড়াইয়ে তাকে ভেঙে পড়লে চলবে না। হাফসা বেগম দূর থেকে সব দৃশ্য দেখে। আজ তার খুশির শেষ নেই। দূর থেকেই সে মান্তাসার উদ্দেশ্যে বিড়বিড় করে বলে, তোর জাতকে তো তোর থেকে আলাদা করেই দিলাম, এবার তোর পালা। এবার তোকেও এই বাড়ি থেকে দূর করে দেব। তোর জীবন আমি ছাড়খাড় করে দেব। তোর বাচ্চা রাস্তায় রাস্তায় বেওয়ারিশ হিসেবে ঘুরে বেড়াবে। এটাই আমার প্রতিজ্ঞা মান্তাসা। মান্তাসা দূর থেকে হাফসা বেগমকে দেখতে পায়। তার দিকে তাকিয়ে বুঝতে পারে এসবের পেছনে কোথাও না কোথাও এই মহিলারই হাত আছে। মান্তাসা হাফসা বেগমের দিকে শক্ত চাহনি নিক্ষেপ করে। দৃঢ় স্বরে বলে, যে বা যারা আমার এবং আমার স্বামীর ক্ষতি করার চেষ্টা করবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর শেষ দেখে ছাড়ব। অন্যায়ের জাল যতই বিস্তৃত হোক তার পরিসমাপ্তি নিশ্চয়ই আছে। সকল ষড়যন্ত্রের জাল আমি ছিন্ন করবই। কথাটা বলেই সে স্থান ত্যাগ করে। হাফসা বেগম মান্তাসা যাওয়ার পানে তাকিয়ে বিদ্রুপের সুরে কটাক্ষ করে বলে, এবার তোমার কাছে আর কোনো উপায় নেই মান্তাসা।
এবার সবটা হবে আমার ইচ্ছা মতো। আমি যেভাবে চাই সেভাবেই তোমাদের জীবন অতিবাহিত হবে। আমার নোংরা খেলা সবে তো শুরু হলো, দেখোই না আমি আর কি কি করি। বলে অট্টহাসিতে ফেটে পড়ল। জাইন হাফসাকে এভাবে হাসতে দেখে অবাক হয়ে চেয়ে রইল। মান্তাসা নিজের কক্ষে চলে যাবার পরই জাইন এলো হাফসার সামনে। তাকে এভাবে হাসতে দেখে বেশ রেগে বলল, আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে আর তুমি এভাবে হাসছো। তারপর একটু ভেবে বলল, আচ্ছা তুমি নেই তো এসবের পেছনে। হাফসা আচমকা জাইনের কলার চেপে ধরে। তার কোলে থাকা ছোট্ট ওসমান ভয়ে কেঁদে দেয়। হাফসা চরম আক্রোশ নিয়ে বলে, যদি নিজের আর নিজের ছেলের ভালো চাও তাহলে আমার পথে বাধা হতে এসো না। আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার বাবা তার সমস্ত অর্থ সম্পদ আমার নামে করে দিয়ে গেছেন, তাই এখন সব কিছুর মালিক শুধু আমি। তোমরা যে এখানে আছো সেটাও আমার অনুগ্রহতে, তাই বিদ্রোহ করার চেষ্টা করো না। জাইন দমে না গিয়ে বলে, কি পেয়েছোটা কি তুমি? এত স্বৈরাচারী মনোভাব কেন তোমার? হাফসা বেগম হাসতে হাসতে বলে, একদম ঠিক ধরেছ। আমি সব কিছু নিজের ইচ্ছা মতোই চাই। আমার মধ্যে লোভ আছে, ক্ষমতার লোভ, আর তার জন্য আমি সব করতে পারি, সব। এর কিছু ঝলক তুমি আর এক সপ্তাহ পরে দেখতে পারবে। বলে হাফসা বেগম চরম ক্রোধের সাথে চলে আসে ওই স্থান থেকে। জাইন তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, জানি না তুমি কোন ধ্বংসের খেয়ালে মেতে উঠেছ এবং এর পরিণামই বা কি হবে। অতঃপর নিজের সদ্যজাত শিশুর দিকে তাকিয়ে বলে, কিন্তু আমাকে আমার ছেলের জন্য হলেও চুপ থাকতে হবে। এক সপ্তাহ পর দেখতে দেখতে এক সপ্তাহ অতিবাহিত হলো। এই 7টা দিন মান্তাসার কাছে ছিল একজন দুঃস্বপ্নের মতো। কতবার থানায় দৌড়াদৌড়ি করেছে, কত উকিলের কাছে গেছে, কিন্তু কেউ তার দিকে সাহায্যের হাত বাড়ায়নি। কারণ যাদের বিরুদ্ধে শক্তপোক্ত প্রমাণ থাকায় কেউ তার হয়ে কেস লড়তে চাইছে না। আবার রাষ্ট্রপক্ষ থেকে যাদের নামে মামলা করা হয়েছে, তাই মান্তাসা এই ব্যাপারে নিরুপায়। মান্তাসা শেষে অনেক আশা নিয়ে আজ এসেছে একজন স্বনামধন্য উকিল খালিদ বিন ওসমানের সাথে দেখা করতে। মান্তাসা ওনার সাথে দেখা করতে এলে খালিদ বিন ওসমান বলেন, বলুন আপনি কি বলতে চান? আমি তো আপনার সেক্রেটারিকে সবটাই বলেছি। শুনেছি আমি, কিন্তু এ ব্যাপারে আমার কিছু করার নেই। কেন জনাব? আমার স্বামী কি এমন অপরাধ করেছে? সে তো কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করেনি, অন্যায় দুর্নীতিও করেনি, না তো রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছে। একটি গ্যাং তৈরি করেছিল নিজের এবং তার পরিবারের নিরাপত্তার জন্য। এটাই কি খুব বড় অপরাধ হয়ে গেছে? দেখুন, আমি বুঝতে পারছি আপনার ব্যাপারটা, কিন্তু বিষয়টা এত সহজ না। এটা এই দেশে একটা নিষিদ্ধ এবং আইন বিরোধী একটা কাজ, তাই এক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। আইনের এমন কোনো ধারা নেই যার মাধ্যমে আপনার স্বামীকে বাঁচানো যাবে। মান্তাসা একটা দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল তার হাতে আর কিছু নেই। মান্তাসা উঠে দাঁড়ালো। কিছুদিন থেকে নিজেকে বেশ দুর্বল লাগছে। প্রেগনেন্সির অবস্থায় এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, তাই বোধহয় খুব ভেঙে পড়েছে। মান্তাসা উঠে দাঁড়িয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মান্তাসা বাড়িতে প্রবেশ করতে যাবে এমন সময় হাফসা বেগম তার সম্মুখে এসে বলে, আর এক পাও সামনে বাড়াবে না। মান্তাসা ওখানেই থেমে যায়। মাথা উঁচু করে হাফসার চোখে চোখ রেখে বলে, আপনি আমাকে বাধা দেওয়ার কে? হাফসা ভীষণ রেগে যায় মান্তাসার কথা শুনে। দৌড়ে গিয়ে মান্তাসার গলা চেপে ধরে বলে, এই বাড়ি এখন থেকে আমার নামে, তাই আমি ঠিক করব এখানে কে থাকবে আর কে থাকবে না। এই বাড়ি আমার স্বামীর, এখানে আমারও অধিকার আছে। মান্তাসার জবাবে হাফসা অট্টহাসিতে ফেটে পড়ল। তোমার স্বামীর নামে এই বাড়ির ছিটে ফোটা অংশও নেই। আমার শ্বশুর মশাই সবটাই আমার নামে করে দিয়েছেন, আর তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নেব এখানে কে থাকবে আর কে থাকবে না। আমি চাই না আমার বাড়িতে কোনো অপরাধীর বউ আর তার বংশধরেরা থাকুক। তারপর মান্তাসার পেটের দিকে আঙুল তাক করে বলে,
এর বাবা তো একটা জঘন্য অপরাধী, এও নিশ্চয়ই এমন হবে। মান্তাসা রেগে বলল, খবরদার, আমার সন্তানকে নিয়ে কোনো খারাপ কথা বলবে না, ও একদম নিষ্পাপ। হাফসা মান্তাসার চুল টেনে ধরল জোরে। মান্তাসার আর্তনাদে পুরো আকাশ বাতাস ভারী হয়ে গেল। হাফসা মান্তাসাকে ধাক্কা দিয়ে দূরে ফেলল। অল্পের জন্য মান্তাসার বড় আঘাত থেকে বেঁচে গেল, না হলে এক্ষুনি তার এবং তার সন্তানের বড় কোনো ক্ষতি হয়ে যেত। এদিকে চেঁচামেচির শব্দ শুনে জাইনও সেখানে ছুটে এলো কি হয়েছে তা দেখার জন্য। এসে হাফসার এই নিষ্ঠুরতা দেখে সে বলে উঠল, এসব কি করছো তুমি হাফসা? মান্তাসার সাথে তুমি এমন করতে পারো না। এই বাড়িতে ওর অধিকার আছে, এই বাড়িতে আমি ছাড়া আর কারো কোনো অধিকার নেই। তুমি খবরদার ওর হয়ে কথা বলতে আসবে না, না হলে তোমাকে আর তোমার ছেলেকে আমি বাড়ি থেকে বের করে দেব। তারপর ছেলেকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরো। হাফসার এই ধমকিতে জাইন বাধ্য হয়ে চুপসে যায়। মান্তাসার দিকে অপারগ দৃষ্টিতে তাকায়। তার চোখে অপরাধবোধের গ্লানি স্পষ্ট। তার ভাই তাকে মান্তাসার খেয়াল রাখতে বলেছিল, কিন্তু সেটা সে করতে পারল না। এদিকে হাফসা নির্দয়তার সব সীমা অতিক্রম করে মান্তাসার মুখের ওপর দরজা লাগিয়ে দিল। তারপর জাইনকে ধমক দিয়ে বলল, যদি তুমি ওই মেয়েকে কোনোভাবে সাহায্য করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে আর তোমার ছেলেকেও এভাবেই বাড়ি থেকে বের করে দেব। মান্তাসা যাদের নিজস্ব ফ্ল্যাটে আসে, কিন্তু এখানে এসে দেখতে পারে পুলিশ জায়গাটা খালি করছে। সে সামনে এগিয়ে যেতে নিতেই কয়েকজন তাকে বাধা দেয়। মান্তাসা বলে, এটা আমার স্বামীর ফ্ল্যাট, আপনারা আমাকে এভাবে বাধা দিতে পারেন না। একজন পুলিশ অফিসার বলেন, এটা একজন অপরাধীর ফ্ল্যাট, যাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাই সরকার থেকে অনুমতি দেওয়া হয়েছে এই অপরাধীর সকল স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দ করার জন্য। পুলিশের বলা সম্পূর্ণ কথাটা মান্তাসার কানে আসে না। তার কানে তো শুধু একটা লাইনই বাজতে থাকে, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। মান্তাসা নিজেকে সামলাতে পারে না। তার সমস্ত শরীর অবশ্যই হাসতে থাকে। চোখের সামনে অন্ধকার নেমে আসতে থাকে। সে সেখানে জ্ঞান হারায়। এদিকে অন্ধকার জেলে বসে ঈশান কোণে তাকিয়ে একটা ছোট গর্তের মধ্যে দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে চাঁদ। একটু আগেও আকাশ রোদে ঝলমল করছিল, কিন্তু হঠাৎ করেই কেমন যেন অন্ধকার নেমে এলো আকাশে। চাঁদ সেদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, এর মাধ্যমে কি তার জীবনে নেমে আসা অন্ধকারকে উপমিত করা হলো। চাঁদ চোখ বন্ধ করে মান্তাসার মুখশ্রীটা মনে করল। মনে পড়ে গেল নিজের অনাগত সন্তানের কথা। তাদের দেখা কি আর কখনোই পাবে না ও? এসব ভাবতে ভাবতে যাদের চোখে জল চলে এলো। বদ্ধ কারাগারে সে চেঁচিয়ে উঠে বলল, মান্তাসা, আমার মান্তাসা। কারাগারের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পেল চাঁদ। দীর্ঘ 3টা বছর তাকে কাটাতে হয়েছে কারাগারের কালো অন্ধকার ঘরে। আজ আবার অনেক দিন পর নতুন সূর্যোদয় দেখল সে। একটা বড় দীর্ঘশ্বাস ফেলে কারাগারের বাইরে পা রাখল চাঁদ। চাঁদকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল তার বড় ভাই জাইন। চাঁদকে জড়িয়ে বলল, কতদিন পর তোকে দেখলাম ভাই আমার। আজ আমি বড্ড খুশি। চাঁদ যেন এসবের কিছুতে কোনো প্রতিক্রিয়া দেখানোর অবস্থাতে নেই। সে এদিক ওদিক তাকায়, তার দু চোখ খুঁজছে অন্য কাউকে। যাদের এই অমনোযোগী আচরণ দেখে জাইন বলে, কি হয়েছে চাঁদ, তুই কি কাউকে খুঁজছিস? চাঁদ মলিন স্বরে বলে, আমার মান্তাসা আর আমার সন্তান কোথায়? জাইন পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যাদের প্রশ্নে। এর উত্তর দেওয়ার মতো কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না। জাইনকে চুপ দেখে চাঁদ অস্থির হয়ে ওঠে। যাদের ইচ্ছা ছিল জেল থেকে বেরিয়ে সবার প্রথমে মান্তাসা এবং নিজের সন্তানের সাথে দেখা করবে, কিন্তু তার সব ইচ্ছা অপূর্ণ থেকে গেল। আশেপাশে তাকিয়ে সে কোথাও মান্তাসাকে দেখতে পেল না। উপরন্তু জাইনকে চুপ দেখে অস্থির হয়ে বলে উঠল, বল না ভাইয়া, আমার মান্তাসা কোথায়? জাইন কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে একটি নারী কণ্ঠস্বর বলে ওঠে, এই দেখো তোমার ভাতিজা ওসমান। চাঁদ সেদিকে তাকাতে হাফসা বেগমকে দেখতে পায়। তার কোলে বছর 3-এর ছোট্ট এক শিশু, ভীষণ সুন্দর দেখতে। এক কথায় যাকে কিউট বলে।
হাফসাকে দেখে জাত নাখোশ হলো, কিন্তু উসমানের টানে ছুটে গেল। হাফসার কোল থেকে ওসমানকে এক প্রকার টেনে নিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? আমার মান্তাসা কোথায়? হাফসা বেগম জাদের দিকে এক পলক তাকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি আজ যা বলছি তা একদম সত্য। মান্তাসা মান্তাসা তোমার গ্রেফতারের পরই এই দেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে। তারপর ওখানে গিয়ে সে আরেক লোককে বিয়ে করে নিয়েছে। জাত খেপে গিয়ে বলে, একদম আমার মান্তাসার বিরুদ্ধে কোনো কথা বলবেন না। ও এমনটা করতেই পারে না। ও আমাকে অনেক ভালোবাসে। তাছাড়া ওর গর্ভে আমার সন্তান ছিল। হাফসা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার বাচ্চাটাকে তো ও পেটে থাকতেই অ্যাবর্শন করে নষ্ট করে দিয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। হাফসার কথা শুনে জাত জাইনের দিকে তাকায়। জাইনের কাছে গিয়ে বলে, আমি এই মহিলাকে একদম বিশ্বাস করি না। আমি জানি এই মহিলা সব মিথ্যা বলছে। আমার মান্তাসা কখনো এমন করতে পারে না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি ভাইয়া, তুমি আমাকে সত্যটা বলো। জাইন এক পলক হাফসার দিকে তাকিয়ে বলে, হাফসা যা বলছে তা একদম সত্যি। তুমি জেলে যাবার পরই মান্তাসা তার আসল রূপ দেখিয়ে দেয়। সে একজন আমেরিকান নাগরিকের হাত ধরেই দেশ ছেড়ে চলে যায়। তারপর জাত চিৎকার করে বলে ওঠে, এমনটা হতে পারে না। এই মহিলা তোমাকে এসব বলতে শিখিয়ে দিয়েছে, তাই না? এনার একটা কথা আমি বিশ্বাস করি না। আমার মান্তাসা এমন মেয়ে নয়। জাইন বলে, তুই হাফসাকে ভুল বুঝছিস ভাই। আজ ওর জন্যই তুমি কারাগারের বাইরে আসতে পেরেছিস। মানে? যাদের কণ্ঠে বিস্ময়। জাইন বলে, হাফসা ও চাচাতো ভাই মানে দুবাইয়ের বাদশাকে বলে তোকে বিশেষ ক্ষমার ব্যবস্থা করে কারাগারের বাইরে এনেছে। জাদ হতবাক হয়ে যায় একথা শুনে। সে তো সবসময় হাফসাকে খারাপই জেনে এসেছে, যে সবসময় নিজের স্বার্থ আর কৃতিত্বের জন্য অন্যের ক্ষতি করতে দুবার ভাবে না। নিজের স্বার্থের জন্য যে সব কিছু করতে পারে, সে হাফসাই কিনা তাকে এত বড় বিপদ থেকে রক্ষা করলো। এটা বিশ্বাস করা কঠিন। হাফসা যাদের উদ্দেশ্যে বলল, আমি জানি তুমি এত সহজে হয়তো আমায় বিশ্বাস করবে না, কারণ তোমার মনে আমাকে নিয়ে অনেক ভুল ধারণা আছে। কিন্তু এখনও তোমার আরও অনেক সত্য জানা বাকি আছে মান্তাসার ব্যাপারে। ওই মান্তাসা কোনো সাধারণ মেয়ে ছিল না। ও একজন আমেরিকান এজেন্ট ছিল। জাদ হতবাক স্বরে বলে, এসব কি বলছোটা কি তুমি? মান্তাসা আর আমেরিকান সিআইএ এজেন্ট? এটা হতে পারে না। ও তো একজন বাংলাদেশি মেয়ে ছিল। ওর শৈশব কৈশোর সব বাংলাদেশে কেটেছে। তাহলে? হাফসা বেগম বলে, তুমি ওই মেয়ের ছলনা কিছুই বুঝে উঠতে পারোনি। আমার সাথে বাড়িতে ফিরে চলো। তোমার চাচি মানে মান্তাসার ফুফুর মুখ থেকে সব কিছু শোনো। এখন চলো আমার সাথে। জাত সিদ্ধান্ত নিল সে সব জেনে ছাড়বে। তাই হাফসা ও জাইনের সাথে নিজের বাড়ির দিকে রওনা দিল। লস অ্যাঞ্জেলেস, ইউএসএ বিশাল এক ডুপ্লেক্স বাড়ির এক বিলাসবহুল ঘরে অবস্থান করছে একজন নারী। তার পরনে জিন্স এবং টপস, তবে মাথায় হিজাব বিদ্যমান। সে স্ক্রিনে কোনো একটা ছবি দেখছে, এক পুরুষের ছবি। সেই ছবির ওপর হাত বুলিয়ে বলতে থাকে, তাহলে তুমি জেল থেকে মুক্তি পেয়েই গেলে, কিন্তু আমার প্রতিশোধের আগুন থেকে তোমার কোনো মুক্তি নেই। এবার তোমায় সেই প্রতিশোধের আগুনে জ্বলতে হবে। বলেই সে ক্রোধে কাঁপতে লাগলো। ক্রোধের আগুন ফুলকির মতো জ্বলছে তার চোখে, যেই ক্রোধ যেন সব কিছু ধ্বংস করে দেওয়ার সংকেত দিচ্ছে। এমন সময় কেউ তার পেছন থেকে তার কাঁধে হাত রাখলো। নারীটি পেছনে ফিরে কাউকে দেখে আশ্বস্ত হলো। তার উদ্দেশ্যে বলল, আমাকে প্রতিশোধ নিতেই হবে ভাইয়া। আমাকে আমার সন্তানের জন্য প্রতিশোধ নিতেই হবে। ও আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছে। আমি সব কিছুর প্রতিশোধ নেব। হ্যাঁ, তুমি সব কিছুর প্রতিশোধ নেবে। প্রস্তুত হও, আগামীকাল আমরা দুবাইতে যাচ্ছি। অবশেষে বাড়িতে ফিরে নিজের বাড়ি হোসনে আরা বেগমের সামনে বসে আছে জাদ। হোসনে আরা বেগম বলছেন, মান্তাসা আমাদের সবার সাথে মিথ্যা অভিনয় করেছে। ও সম্পূর্ণ মিথ্যা একটা গল্প বানিয়েছে।
মান্তাসা আবু সুফিয়ানের দ্বারা অত্যাচারিত ছিল না। ওরা দুজনেই একসাথে মিলিত ছিল, মিথ্যা অভিনয় করে ও এই বাড়িতে আশ্রয় নেয়। ওরা আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ হয়ে কাজ করত। ও এখানে এসেছিল আমাদের এবং দুবাই রাজপরিবারের ওপর নজরদারি করতে। এখানে এসে ও এসব অভিনয় চালিয়ে তোমার মন জিতে নিয়ে তোমায় বিয়ে করে, আর তারপর প্ল্যান করে তোমার মা এবং আমার মেয়ে হুমায়রাকে। জানি না এসবের পেছনে ওর কোনো স্বার্থ ছিল, কি কারণে আমার এই ছোট্ট নাতিটাকে মাতৃহীনা করলো। তোমাকে জেলে পাঠানোর ক্ষেত্রেও ওরই ষড়যন্ত্র ছিল। যাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়, সে বলে যদি এমনই হয় তাহলে মান্তাসা আবু সুফিয়ানকে আমার হাতে মরতে দিল কেন? এজেন্টদের জীবন কোনো গুরুত্বপূর্ণ কিছু না। তারা কাজে নেমেই পড়ে নিজের জীবনের মায়া ছেড়ে। তাদের উদ্দেশ্য পূরণের জন্য তারা সব করতে পারে। কিন্তু আমার এসব কিছু বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলেও এটাই সত্যি। এসব শুনে জাত ভীষণ হতবাক। দীর্ঘ 2 বছর পর দুবাইয়ের মাটিতে পা রাখল মান্তাসা। তার পরনে সারা শরীর আবৃত করা বোরখা। বলা বাহুল্য, এ অবস্থায় কেউই তাকে দেখে চিনতে পারবে না। মান্তাসার পাশে দাঁড়িয়ে একজন শ্বেতাঙ্গ পুরুষ। দুজনে একসাথে রওনা দেয়। বিলাসবহুল গাড়িতে করে পৌঁছে যায় একটি বিশাল বড় ইমারতের সামনে। গাড়ি থেকে নামতেই কয়েকজন সিকিউরিটি গার্ড তাদের ঘিরে ধরে। দুজনে একসাথে ইমারতের ভেতরে প্রবেশ করে। মান্তাসা একটি কক্ষে প্রবেশ করে, সেই শ্বেতাঙ্গ পুরুষ আরেক রুমে। কিছু সময় পর দুজনে ডিনার করতে একত্রিত হয়। খাবার টেবিলে বসে খাবার সময় মান্তাসার চোখের জল লক্ষ্য করে পুরুষটি বলে, কেন কাঁদছো বোন? মান্তাসা কাঁদতে কাঁদতে বলে, কেন আমার সাথে এমন হলো ভাইয়া? আমি তো জাতকে অনেক ভালোবাসতাম ভাইয়া। ও কেন আমার সাথে এমন করলো? কেন এভাবে ঠকালো আমায়? কেন আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিল? আমি কি অন্যায় করেছিলাম? মিস্টার স্মিথ মান্তাসার এরকম কান্না শুনে অতীতের পাতায় চোখ বুলান। সেই দিন তিনি একটা জরুরি কাজে দুবাইতে এসেছিলেন। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে তিনি দুবাইয়ের দরিদ্র এলাকায় পৌঁছে যায়। অনেকেই হয়তো জানেন না, দুবাইয়ের একদিকে যেমন রয়েছে ঝাঁ চকচকে শহর, বড় বড় ইমারত, অপর প্রান্তে এক দরিদ্র এলাকাও আছে। সেই স্থানে ঘুরতে গিয়ে মিস্টার স্মিথ লক্ষ্য করেন ফুটপাতে বসে আছে এক রমণী। তাই তিনি গাড়ি থামিয়ে উঠে সেই রমণীর কাছে যান। রমণী তাকে দেখে গুটিয়ে যায়। মিস্টার স্মিথ তাকে প্রশ্ন করেন, কে তুমি? কি করছো এখানে? এরই মধ্যে তিনি লক্ষ্য করেন সেই রমণীর কোলে একটা ছোট বাচ্চা, যার কোনো সারা শব্দ নেই। রমণীটি কাঁপা কাঁপা গলায় বলে, আমার নাম মান্তাসা। আমাকে বাঁচান ভাইয়া। ওরা আমায় মেরে ফেলবে, আমার সন্তানকেও মেরে ফেলবে। আমাকে না বাঁচান অসুবিধা নেই, কিন্তু আমার সন্তানকে বাঁচান। ও একটা মাসুম বাচ্চা, মাত্র 1 সপ্তাহ বয়স ওর। ইতিমধ্যে ও অনেক অসুস্থ। দেখেন না কোনো রেসপন্স করছে না। মিস্টার স্মিথ এই অবস্থা দেখে ঘাবড়ে যান। তাই তিনি বলেন, তুমি আমার সাথে এসো, আমাকে ভরসা করতে পারো। আমারও তোমার মতো একটা বোন ছিল, নিজের ভাইয়ের মতো আমায় ভরসা করতে পারো। এসো। মান্তাসার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে মিস্টার স্মিথের গাড়িতে বসে পড়ে। মিস্টার স্মিথ লক্ষ্য করেন মান্তাসার কোলে তার সন্তান কোনো রেসপন্স করছে না। তাই তিনি বলেন, আমার মনে হয় আমাদের আগে হাসপাতালে যাওয়া উচিত। তোমার শিশুর তো চিকিৎসার প্রয়োজন। একটু দূরে কোথাও নিয়ে চলুন। ওরা মনে হয় এখন আমাকে ফলো করছে, যাতে করে ওরা আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিতে পারে। কে তোমার মেয়েকে তোমার থেকে কেড়ে নিবে? ওর বাবার লোকেরা। কি? ঠিক শুনেছেন আপনি। আমার স্বামীর আদেশে এসব হচ্ছে। আমার স্বামী চান আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিতে। মান্তাসা নিজের কথা শেষ করতে পারে না, তার আগেই সামনে থেকে কয়েকটা গাড়ি তাদেরকে আটকে দেয়। মিস্টার স্মিথ গাড়ি থামাতে বাধ্য হন। মান্তাসা নিজের মেয়েকে জোরে আঁকড়ে ধরে। মিস্টার স্মিথ বলেন, তুমি ভয় পেও না বোন, আমি আছি তোমার পাশে। তোমার বা তোমার সন্তানের কোনো ক্ষতি হতে দিব না। মিস্টার স্মিথ গাড়ি থেকে বলেন, কে আপনারা, আর এভাবে আমাদের গাড়ি আটকে রেখেছেন কেন?
আমাদের পথ থেকে সরে দাঁড়ান। আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের বসের অর্ডার পালন করতে হবে। উনি আমাদের বলেছেন এই বাচ্চাটাকে যে করে হোক তুলে নিয়ে যেতে। কে আপনাদের বস? মোহাম্মদ জাদ। আমি কিছুতেই আপনাদের কোনো অন্যায় করতে দেব না। এক মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে দিব না। তাহলে মর। এই বলেই তারা মিস্টার স্মিথকে মারতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে মান্তাসা গাড়ি থেকে নামে এবং বলে, দয়া করে ওনাকে আর মারবেন না, উনি মরে যাবেন। এরই মধ্যে কয়েকজন এগিয়ে এসে মান্তাসার কোল থেকে তার মেয়েকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে মান্তাসার মেয়ে রেসপন্স করে, সে হাত নাড়ায়। এটা দেখে মান্তাসা একটু স্বস্তি পায়, কিন্তু মুহূর্তের মাঝে একজন লোক তার থেকে বাচ্চাটিকে কেড়ে নেয়। মান্তাসা লোকটির পায়ের কাছে বসে পড়ে। দয়া করে আমার বাচ্চাটিকে নিয়ে যাবেন না, ও যে এখনো ছোট, মাকে ছাড়া কিভাবে বাঁচবে? আপনাদের বসকে গিয়ে আপনারা বলুন যে ও একটু বড় হলে, একটু স্টেবল হলে আমি নিজে ওকে গিয়ে আপনাদের বসের কাছে দিয়ে আসব। ও তো বাবা হয়, ওর অধিকার আমি হরণ করব না, কিন্তু দয়া করে এভাবে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেবেন না। লোকটা লাথি মেরে মান্তাসাকে সরিয়ে দিয়ে বলে, আমাদের কিছু করার নেই, আমাদের বসের আদেশ মানতেই হবে। বলেই তারা মান্তাসার চোখের সামনে একটি গাড়িতে করে তার সন্তানকে নিয়ে যায়। মান্তাসা ভীষণভাবে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। মিস্টার স্মিথ মান্তাসাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করায়। মান্তাসার জ্ঞান ফেরার পর সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সারাক্ষণ আমার মেয়ে বলে কান্না করতে থাকে। মিস্টার স্মিথ এরপর উন্নত চিকিৎসার জন্য মান্তাসাকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে নিয়ে আসে। তারপর সেখানে 1 বছর চিকিৎসার পর মান্তাসা সুস্থ হয়ে ওঠে। তার থেকেই তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। অতীতের এ সমস্ত কথা ভেবে কান্নার গতি বাড়িয়ে দেয় মান্তাসা। হুঙ্কার দিয়ে বলে, আমি জাতকে ক্ষমা করব না। আমার থেকে আমার মেয়েকে আলাদা করার শাস্তি ওকে আমি দেবই। সেজন্য আমি ফিরে এসেছি দুবাইতে। এবার দুবাই দেখবে একজন মায়ের প্রতিশোধ। হোসনে আরা বেগম বিষণ্ণ মনে নিজের ঘরে বসে আছেন। হঠাৎ করে তিনি বুঝতে পারেন কেউ আচমকা এসে তার কোল দখল করে বসে আছে। তিনি ওসমানকে দেখতে পান নিজের কোলে। ছেলেটার মুখে বড্ড মায়া। তিনি ওসমানের মাথায় হাত বুলিয়ে বলেন, আহা আমার ওসমান। জাইনও সেই সময় তার কক্ষে চলে আসে। জাইনকে দেখে হোসনে আরা বেগমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে ওঠে। তিনি বলেন, আমরা অনেক স্বার্থপর, অনেক পাপী, তাই না? আল্লাহ আমাদের কখনোই ক্ষমা করবেন না। নিজের চোখের সামনে এত অন্যায় ঘটতে দেখো শুধুমাত্র নিজেদের কথা ভেবে আমাদের মিথ্যা কথা বলতে হচ্ছে। জাইন অসহায় কণ্ঠে বলে, মান্তাসা, জাদ, ওদের সাথে এত অন্যায় দেখেও আমাদের চুপ থাকতে হচ্ছে। হাফসার এই নোংরা চক্রান্তে সামিল হতে হচ্ছে। না হলে যে ওসমানের চিকিৎসার সব খরচ দেওয়া বন্ধ করবে আর আমার ছেলেটা বিনা চিকিৎসায় মারা যাবে। জাইন মনে করে মান্তাসাকে যেদিন হাফসা বেগম বাড়ি থেকে বের করে দিয়েছিল, এরপরই সে অপরাধবোধে ভোগে হোসনে আরা বেগম তার চাচা এবং ওসমানকে নিয়ে বাড়ি ছেড়ে গিয়ে মান্তাসার পাশে দাঁড়াতে চায়। কিন্তু ওসমান হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে তার একটি বিরল রোগ ধরা পড়ে, যার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। হাফসা তখন সেই টাকা দিতে রাজি হয়, কিন্তু বিনিময়ে তাদের সবাইকে নিজের গোলাম বানিয়ে নেয়। তারপর তিনি হোসনে আরা বেগমকে বলে মান্তাসাকে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেয়। হোসনে আরা বেগম পুরো 9 মাস নানা কথা বলে যাদের বিরুদ্ধে মান্তাসার মন বিষিয়ে দিতে বাধ্য হয়। এরপর তো জাদও এতে যোগ দেয়। সে মান্তাসাকে জানায় জাদ তার বাচ্চাকে তার থেকে আলাদা করতে চায়। এরপর তো জাদের গ্যাংয়ের লোক দিয়ে হাফসা এসব কিছু করায়। আর বর্তমানে এভাবে জাদকে মান্তাসার সম্পর্কে ভুল বোঝানো হচ্ছে। এসব মনে করে জাইন বলে, আমাদের পাপের পরিমাণ বাড়ছে, কিছু একটা করা দরকার। যাদের আজকে মন ভালো নেই, সকাল থেকে নানা দুশ্চিন্তা তাকে গ্রাস করছে।
তাই সে উদাস মনে ঘরে বসে আছে। এমন সময় জাইন হাঁফাতে হাঁফাতে তার রুমে আসলো। জাইন যাদের রুমে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোকে আমার অনেক কিছু বলার আছে ভাই। হ্যাঁ ভাইয়া বলো। এরপর জাইন জাতকে কিছু একটা বলে, যা শুনে জাত পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এরপর ক্রোধ মিশ্রিত স্বরে বলে, এত কিছু হয়ে গেল অথচ তুই আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি তোকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এখনই আমাকে সে অনাথ আশ্রমে নিয়ে চল। হাফসা বেগম আমাদের সাথে অনেক খেলা খেলেছে, এবার আমরা তার সাথে খেলব। তার সকল অপকর্মের জন্য তাকে যথাযথ শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমি করে দেব। জাইন দুঃখের সহিত বলে, কিন্তু আফসোস, কোনো কিছু আর আগের মতো হবে না। আমি তো এটাও জানি না যে মান্তাসা এখন কোথায় আছে। যতদূর শুনেছি ও আমেরিকায় আছে। তোর সম্পর্কে ওর মনে নেতিবাচক ধারণা জমে আছে। ও ঘৃণা করে তোকে। এত কিছু কিভাবে ঠিক হবে? আমি মান্তাসাকে চিনি। ও বেশি দিন আমার ওপর রাগ করে থাকতে পারবে না। ও কিছুতেই আমাকে ভুল বুঝে থাকতে পারবে না। ওকে আমি সবটা বোঝালে ও বুঝবে, কিন্তু তার আগে আমাকে এখনই অনাথ আশ্রমে যেতে হবে, আমার সন্তানের কাছে। ও যে এতগুলো দিন ওর মা বাবাকে ছাড়াই পার করেছে। এখন ওর আমার সঙ্গের প্রয়োজন, ওর মাকে ওর প্রয়োজন। আমি জানি একবার ওর কাছে পৌঁছাতে পারলে ওর মার ভুল ভাঙানো সম্ভব হবে। জাইন মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক ইশারা করে। যা দ্রুত তৈরি হয় বের হওয়ার জন্য। তাকে এখন অনেক বড় দায়িত্ব পালন করতে হবে। তাকে প্রথমে নিজের সন্তানের কাছে পৌঁছে যেতে হবে, তারপর আমেরিকায় মান্তাসার কাছে যেতে হবে। এসব ভেবেই জাত ঘর থেকে বের হয়। হাফসা বেগম নিজের মনে মনে নিজের নোংরা পরিকল্পনা সাজাচ্ছিল। তিনি ইতিমধ্যে জেনে গেছেন যে মান্তাসা আমেরিকা থেকে দুবাইতে চলে এসেছে। এটা জেনে তিনি ভীষণ খুশি হয়েছেন, কারণ তিনি ভাবছেন এখন জাদ এবং হাফসার প্রতিশোধ খেলা চলবে। হাফসা বেগম এসব ভেবেই বলেন, এবার হবে আসল মজা। দুজন স্বামী স্ত্রী যারা একে অপরকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত, আজ তারা মহাবিশ্বের সব থেকে বেশি ঘৃণা করে একে অপরকে। এবার দেখা যাক তাদের প্রতিশোধের আগুন কতটা জ্বলে, তাদের একে অপরের প্রতি ঘৃণার পরিমাণ কি হয়। আমি তো সব থেকে চরম পরিণতি দেখার অপেক্ষায় আছি, যা দেখে আমি চরম আত্মার শান্তি পাব। সকালে নিউজ চ্যানেল দেখে হাফসা ভীষণ আনন্দ পেল। নিউজে দেখাচ্ছে জাদ নামক একজনকে তার স্ত্রী মান্তাসা হত্যা করেছে। এই নিউজটা দেখে হাফসা বেগম তো পারলে খুশিতে নাচতে শুরু করে দেয়। অনেক কষ্টে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে বলেন, অবশেষে তাহলে এই আপদটা দূর হলো। যাই হোক, এখন তো শুধুই আমার আনন্দের পালা। হোসনে আরা বেগম সেখানে উপস্থিত হয়ে বললেন, খুশি তো তুমি যা চেয়েছিলে তাই পেয়েছ। তোমার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনছ হয়ে গেল। হ্যাঁ, আমি সত্যি অনেক খুশি। আমি চেয়েছিলাম সবার ওপর আধিপত্য বিস্তার করতে, আজ আমি তা করতে সমর্থ হয়েছি। আমার থেকে বেশি খুশি আর কে হবে? এই বলে সে হাসতে হাসতে একে একে শুরু থেকে শেষ পর্যন্ত নিজের সব অপরাধের বর্ণনা দিতে থাকে, যা শুনে হোসনে আরা বেগম হতবিহ্বল হয়ে যান। হাফসার সব কথা বলা শেষ হলে হঠাৎ করে হোসনে আরা বেগম হাসতে শুরু করেন। তাকে এভাবে হাসতে দেখে হাফসা হতবাক হয়ে বলে, এভাবে হাসছেন কেন? হোসনে আরা বেগম বলেন, তুমি নিজেও জানো না তুমি নিজের কত বড় সর্বনাশ করলে। ওইদিকে তাকিয়ে দেখো, কারা যেন তোমার আপ্যায়নের জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় পুলিশরা ঘরের ভেতরে ঢুকে পড়ে। মান্তাসাও আসে, তার কোলে একটা মেয়ে। একটু পর হাফসা চরম পর্যায়ের অবাক করে জাদও সেখানে চলে আসে। হাফসা বেগম হতবাক হয়ে বলে, জাদ, তুমি বেঁচে আছো? হ্যাঁ, কেন বিশ্বাস হচ্ছে না? কিন্তু নিউজে যে দেখলাম, ওটা একটা ফেক রেকর্ডিং ছিল, যা আমরা আপনাকে বোকা বানানোর জন্য চালিয়েছিলাম। মান্তাসার কথা হাফসা বেগম চরম পর্যায়ের অবাক। এর মধ্যে পুলিশ এগিয়ে এসে তার হাতে হাত করা পড়ায়। জাদ বলে,
আপনি কি ভেবেছিলেন আমার আর মান্তাসার মাঝে এত সহজে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারবেন? এটা এতটাও সহজ না। এবার দেখুন আপনার পরিণতি কতটা ভয়াবহ হয়। এদিকে মান্তাসা বলে, আপনি সারা জীবন যা যা অন্যায় করেছেন তার শাস্তি পেতে হবে। আপনি এতটা নির্দয় যে আমার এই ছোট মেয়েটাকে অনাথ আশ্রমে রেখেছিলেন। আপনার জন্য ও এতদিন নিজের মা বাবার ভালোবাসা পায়নি। হাফসা এবার বাচ্চাটার দিকে তাকায়। কারো প্রতি কখনো তার মায়া হয়নি, কিন্তু এই বাচ্চাটার প্রতি হচ্ছে। বাচ্চাটা কি মিষ্টি দেখতে। হাফসা বেগম এই প্রথম নিজের কোনো কাজের জন্য আফসোস করছেন। এদিকে জাত বলে, কাকে কি বলছো মান্তাসা? ওনার কি কোনো মায়া দয়া আছে? পুলিশ অফিসার, আপনারা জলদি ওনাকে নিয়ে যান। পুলিশ হাফসা বেগমকে নিয়ে যায়। এদিকে মান্তাসা জাদের দিকে তাকিয়ে বলে, সব ভুল বুঝাবুঝির বাধা অতিক্রম করে আজ আমরা এক হতে পেরেছি। জাদ হালকা হাসে, মনে করে আজ সকালের ঘটনা, যখন সে প্রথমে অনাথ আশ্রমে গিয়ে নিজের মেয়েকে দেখেছিল। মেয়েটাকে দেখেই সে বুঝেছিল এটা তারই সন্তান, কারণ মেয়েটা যেন তারই প্রতিচ্ছবি। এরপর জাদ জানতে পারে মান্তাসা দুবাইতে আসে। এটা জানতে পেরে সে ছুটে যায় মান্তাসার কাছে। মান্তাসা প্রথমে জাদকে দেখে অনেক রেগে যায়। তার সাথে কথা বলতেও প্রস্তুত ছিল না। জাদ অনেক অনুনয় বিনয় করে তার সাথে কথা বলে, তাকে সবটা বুঝিয়ে বলে। নিজের মেয়েকে কাছে পেয়ে মান্তাসা তাকে বুকে জড়িয়ে নেয়। এরপর দুজনে পরিকল্পনা করে এত কিছু করে যাতে হাফসা বেগমকে উচিত শিক্ষা দিতে পারে, আর হোসনে আরা বেগমও তাদের এ কাজে সাহায্য করেন। অতঃপর তাদের সব পরিকল্পনা সফল হয়। জাদ মান্তাসার হাত ধরে বলে, আমি তোমাকে আর আমার মেয়েকে নিয়েই বাকি জীবন থাকব। আমি চাই আমাদের জীবন যেন এবার সত্যি সুখে ভরে যায়। সুখ নামক অমৃতের ছোঁয়া যেন আমরা পাই। জাইন নিজের ছেলে ওসমানকে কোলে নিয়ে বলে, এইবারে হাফসার নামে ছিল, সব সম্পত্তিও ওর নামে, তাই হয়তো আমরা আর এখানে থাকতে পারবো না। মান্তাসা বলে, কোনো ব্যাপার না, আমি এখানে একটা বাড়ি কিনেছি, আমরা সবাই এখান থেকে সেখানেই থাকব। মিস্টার স্মিথও সেখানে উপস্থিত হন। তাকে দেখে জাদ বলে, আপনাকে অনেক ধন্যবাদ আমার মান্তাসাকে এত ভালো রাখার জন্য। আমি শুনেছি আপনি ওকে নিজের বোনের মতো আগলে রেখেছিলেন। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ওকে আমি সবসময় নিজের বোনই ভেবেছি। হাফসার জেলখানায় দিনগুলো খুব কষ্টে যাচ্ছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তার ওপর দিনে মাত্র একবেলা খেতে দেয়, তাও অল্প পরিমাণে। খিদার চোটে হাফসাকে ইঁদুর আর তেলাপোকা ধরে খেতে হয়। এছাড়া ইঁদুর, ছারপোকার কামড় তো আছেই। এখন হাফসা বেগম অনেক বেশি আফসোস করে নিজের কৃতকর্মের জন্য। সে এটাই ভাবে, কিভাবে নিজের কৃতকর্মের জন্য এতগুলো জীবন নষ্ট করে দিয়েছে। এসব ভেবে দীর্ঘশ্বাস পরে তার জীবন যায়। এদিকে জাদ, মান্তাসা এবং তাদের মেয়ে জান্নাতের জীবন সুখে সমৃদ্ধে ভরে গেছে। হোসনে আরা বেগমও জাইন, ওসমানের মধ্যে নিজেদের সুখ খুঁজে নিয়েছে। মিস্টার স্মিথ আমেরিকা ফিরে গেছেন, তবে মান্তাসাদের সাথে যোগাযোগ রাখেন। এভাবেই যাচ্ছে সবার জীবন। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।